আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অখণ্ড ভারত এই ধারাবাহিক সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জাকিউল আলম ভূঁইয়া। এই সিরিজের ১ম পর্বে আমি লিখেছিলাম অখণ্ড ভারত। পরে আমি এই শব্দটি পরিবর্তন করে আমি লিখছি আখণ্ড ভারত। আমার এই আখণ্ড ভারত লেখার পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে মন্তব্য করে জানিয়েছেন যে কেন আখণ্ড ভারত লেখা হচ্ছে। আমি বলেছিলাম যে আমি আমার কোনো এক পর্বে এই আখণ্ড ভারত কেন লিখছি তা নিয়ে কথা বলব। তা আজকে আমি সেই কথাটির সুরাহা করতে চাই। আসলে ভারত তার স্বপ্ন দেখছে অখণ্ড এবং সে স্বপ্ন দেখছে সে মৌর্য যুগে ফিরে যাওয়ার। আফগানিস্তানকে শুরু করে বার্মা পর্যন্ত যে বিশাল ভূখণ্ড যে মৌর্যরা যে শাসন করত, সেই ভূখণ্ডে ফিরে যাওয়ার স্বপ্নে ভারত আজ বিভোর এবং সেই জন্যই তারা ২০২৩ সালে তাদের জাতীয় সংসদ ভবনের সামনে অখণ্ড ভারত মুরাল উন্মোচন করে তারা একটি বার্তা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দিয়েছে। যদিও তারা মুখে অস্বীকার করছে, তারা বলছে কেবল এটি প্রতীকী একটি সাংস্কৃতিক মানচিত্র, কিন্তু ভেতরে ভেতরে তাদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা গত বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি। আসলে তাদের যে অখণ্ড ভারত, এটা কখনই আর অখণ্ড হবে না। সময়ের বিবর্তনে অবশ্যই মানচিত্রে পরিবর্তন আসতে পারে, সেটা সময় বলে দেবে। কিন্তু তাদের যে মৌর্য যুগে ফিরে যাওয়ার যে স্বপ্ন, সে অখণ্ড ভারত যে অখণ্ড হবে না, সেজন্য এটা আখণ্ড। কারণ এটা খণ্ডই থেকে যাবে। এখানকার যে রাষ্ট্রগুলো, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এই রাষ্ট্রগুলো তাদের সার্বভৌমত্ব নিয়ে ভারতের সাথে চোখে চোখ রেখে, হাতে হাত ধরে সমমর্যাদা ভিত্তিতে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং এখানে যখনই ভারত কোনো ধরনের আগ্রাসন নীতি বা আগ্রাসনী ভাব দেখাতে যায়, তখনই কিন্তু এর প্রতিক্রিয়া শুরু হবে। এবং আমরা বিগত আলোচনা পর্বগুলোতে আমরা আলোচনা করেছি কিভাবে ভারত তার আগ্রাসী মনোভাব দেখিয়ে চলছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপর। তা আসলে আজকের এই পর্বে, আজকের সপ্তম পর্ব, আজকের সপ্তম পর্বে আমরা আলোচনা করব ভারতের সেই আগ্রাসী ভাব এর বিরুদ্ধে এই রাষ্ট্রগুলোর যে আঞ্চলিক যে প্রতিরোধ, এবং প্রত্যেকটি রাষ্ট্র ভারতের আগ্রাসী ভাবের বা আগ্রাসী আচরণের বিরুদ্ধে কিভাবে লড়াই করছে, তার কিছু গল্প নিয়ে আসুন আমরা আজকের পর্বে ভিতরে ঢোকার চেষ্টা করি।
দেখুন, দক্ষিণ এশিয়ার যে আধিপত্যবাদের যে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই, সেখানে কিন্তু আমাদের বিগত পর্বগুলোতে যে কথাগুলো বলেছি, যে আলোচনাগুলো করেছি, সে জায়গায় আবার ফিরে যেতে হয়। যেখানে দীর্ঘকাল ধরে আমরা জানি যে এই অঞ্চল এক সময় ব্রিটিশের শাসনাধীন ছিল, এবং ব্রিটিশের শাসন থেকে ভারত 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, এবং পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। এমনি ভাবে এই অঞ্চলের প্রত্যেকটি রাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃত, এবং 47 সালের পর থেকে অদ্যাবধি প্রত্যেকটি স্বাধীন ভূখণ্ড তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই ভারত একটা বৃহৎ রাষ্ট্র, 32 লাখ বর্গ কিলোমিটার, প্রায় 33 লাখ বর্গ কিলোমিটারের মতো আনুমানিক একটি বিশাল ভূখণ্ড, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো খুবই ছোট ছোট, এই বরত্বের ভাব নিয়ে, এই বরত্ব দেখাতে গিয়ে ভারত আস্তে আস্তে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি তাদের যে আচরণ, সেই আচরণগুলো বদলাতে শুরু করেছে। আমরা দেখেছি যে 1947 সাল থেকে পরবর্তী পর্যায়ে যে ভারতের যে সরকারগুলো ছিল, তারা অন্তরে হয়তোবা তাদের অখণ্ড ভারত স্বপ্ন থাকতে পারে, কিন্তু তাদের যে আচরণ, সেই আচরণে সেটা তেমনটা প্রকাশ পায়নি। আবার কিছু ক্ষেত্রে মনে হয় যে তারা প্রকাশ করেছেও, কারণ 1947 সালে পাকিস্তান ভারত স্বাধীনতা লাভের পরপরই তারা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ে কাশ্মীরকে সামনে নিয়ে। যখন ভারত কাশ্মীর দখল করে ফেললো, তখন পাকিস্তান আবার সেখানে কিছু অংশ দখল করতে গিয়ে তাদেরকে প্রতিরোধ করলো, পাকিস্তান বাধা হয়ে দাঁড়ালো। একইভাবে পাকিস্তান একসময় বাংলাদেশ পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল, ভারত চেষ্টা করেছে যে পাকিস্তানকে ভাঙার জন্য, এবং সেখানে তারা সফল হয়েছে। যদিও বীর বাঙালি 1971 সালের 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছে, তারপরও 1971 সালের 16ই ডিসেম্বরকে ভারত তাদের সামরিক বিজয় দিবস হিসাবে তারা পালন করে। কারণ তাদের লক্ষ্য ছিল পাকিস্তান ভাগ। যদিও দেশের 7.5 কোটি বাঙালি আমরা যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, জীবন দিয়েছি আমরা, 30 লক্ষ প্রাণ, আমরা স্বাধীন হয়েছি। এবং ভারত এই ধরনের কাজগুলো যেমন আজকেও পাকিস্তানে করছে, যেটা বেলুচিস্তানকে নিয়ে, সেখানে পাকিস্তানকে ভাঙার চেষ্টা করছে, এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা র র কিভাবে কাজ করছে আমরা গত পর্বেও কিছু কথা বলেছি, কিছু উদাহরণ টেনেছি। তো এইভাবে ভারত প্রতিটি রাষ্ট্রের ভিতরে ভারতের সেই আধিপত্যবাদ যে আধিপত্যবাদের যে মানসিকতা, সেটা রয়ে গেছে। এবং
সেই আধিপত্যবাদের মানসিকতা থেকেই আস্তে আস্তে সেটার আচরণগত পরিবর্তন ঘুরে উঠছে। বিশেষ করে ৮০-র দশকে যখন ভারতে একটি নতুন ধারার রাজনীতি শুরু হলো, বিজেপি নামে একটা রাজনৈতিক দলের উত্থান ঘটলো এবং সেখানে ধর্মীয় চেতনাকে সামনে নিয়ে ভারত যখন ধীরে ধীরে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হলো, তখনই কিন্তু সেটা প্রকাশ পেতে শুরু করলো। কারণ তারা রথযাত্রা আন্দোলন দিয়ে, পরবর্তী পর্যায়ে রাম জন্মভূমির আন্দোলন, বাবরি মসজিদ ভাঙার আন্দোলন, এর প্রত্যেকটি আন্দোলন ছিল ভারতকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার আন্দোলন। সেখানে হাজার হাজার মুসলিম নারী, পুরুষ, শিশুকে তারা হত্যা করেছে তাদের সেই আন্দোলনকে বাস্তবায়ন করতে গিয়ে, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে। তারা সমগ্র ভারতে একটি হিন্দুত্ববাদী জাগরণের, হিন্দু আধিপত্যবাদ, সেই নীতি নিয়ে তারা সামনে এগোতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী পর্যায়ে আমরা ভারতে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করি। তাদের দুটি পরিবর্তন সেখানে স্পষ্টত প্রকাশ পায়। একটি হচ্ছে প্রতিবেশী যে ছোট রাষ্ট্রগুলো আছে, সেখানে তাদের রাজনৈতিক হস্তক্ষেপ এবং রাষ্ট্রগুলোকে, রাষ্ট্রের সরকারগুলোকে তাদের পদোন্নত করে রাখা। আরেকটি হচ্ছে তাদের ভিতরে যে মানুষগুলো রয়েছে, সেখানে একটি বিভাজন তৈরি করা। সেখানে যে সংখ্যালঘু মানুষ রয়েছে, বিশেষ করে মুসলমান, তাদের প্রতি বৈরী আচরণ, তাদেরকে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করা এবং পুশব্যাগের মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তাদেরকে প্রবেশ করানো। এই যে দৃশ্যায়ন, এই যে আচরণগত পরিবর্তন, এই আচরণগত পরিবর্তনগুলি বিশ্বের সামনে ধীরে ধীরে প্রমাণ করছে যে ভারতের যে বর্তমান নীতি, সেটা আধিপত্যবাদের বহিঃপ্রকাশ। আজকে তারই ফলশ্রুতিতে 2023 সালে ভারত জাতীয় সংসদ ভবনের সামনে একটি মোরাল উন্মোচন করলো। সেটা আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত বিশাল ভূখণ্ড। তারা বলল অখণ্ড ভারত, যেটা আমি বলি আখণ্ড ভারত। প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে সেখানে উদ্বেগ চলে আসলো, উৎকণ্ঠা দেখালো, কিন্তু ভারত সরকার সেটাকে বলল যে এটা একটা প্রতীকী সাংস্কৃতিক মানচিত্র। কারণ এই অঞ্চলের মানুষগুলোর সংস্কৃতি, তাদের যে আচরণ, এগুলো অনেকটাই অভিন্ন এবং এই অভিন্ন সংস্কৃতি বা আচরণকে তুলে ধরতেই তাদের সেই মানচিত্র। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল ভারতের ক্ষমতাসীন দল বিভিন্ন পর্যায় থেকে এ মানচিত্র নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকলো। তাদের আস্ফালন, তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের পররাষ্ট্রনীতি প্রমাণ করছে যে তারা আসলে এই অঞ্চলে একটি আধিপত্য বিস্তার করতে চায় এবং তারা ভেতরে ভেতরে সেই স্বপ্ন দেখে যে তারা একদিন সেই মৌর্য যুগে ফিরে যাবে। এবং এই দিল্লির আধিপত্যবাদ যে প্রেক্ষাপট, তাদের আধিপত্যবাদের যে ধ্যান জ্ঞান, এ থেকে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপর তার জনগণের
মনের উপর একটি বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। কারণ আমরা জানি যে প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এবং নিউটনের সেই তৃতীয় সূত্র, বিজ্ঞানের সেই সূত্র, আমার মনে হয় দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে একটি বাস্তব চিত্র ফুটে উঠছে। যে আজকে যদি আমরা দেখি যে কি নেপাল, কি মালদ্বীপ, কি পাকিস্তান, কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব জায়গায় আজকে একটি জাগরণ বইছে। সেটা হচ্ছে যে প্রতিরোধের জাগরণ। আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান তাদের জনগণের, তাদের রাষ্ট্রের, সে অবস্থান ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ প্রত্যেকটি রাষ্ট্র বুঝে গেছে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর রাজনৈতিক হস্তক্ষেপ করছে, এবং তাদের পছন্দ মতো সরকার ক্ষমতায় আসুক সেটা চাচ্ছে, এবং সেটাকে বসানোর জন্য তার যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। একদিকে হচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ, অপরদিকে হচ্ছে যে অর্থনৈতিক জবরদস্তি। সে চেষ্টা করছে, ভারত চেষ্টা করছে যে বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণার মাধ্যমে, বিভিন্ন প্যাকেজ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো বাজারকে ভারতের কর্তলগত করতে, যাতে করে দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো, সেই পণ্যগুলোর জন্য ভারতের উপর ওই রাষ্ট্রগুলোকে, জনগণগুলোকে যেন নির্ভরশীল হতে হয়। এভাবে তারা একটি প্যাকেজ তৈরি করে ওই ছোট ছোট রাষ্ট্রগুলোকে বিভিন্ন প্যাকেজের আওতায় এনে তাদের অর্থনীতিকে ভারতমুখী করছে। আরেকটা হচ্ছে যে সার্বভৌমত্বের প্রতি হুমকি। এটা আমরা বিগত পর্বগুলো কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যে আজকে যদি আমরা দেখি যে নেপালের কথা, নেপালের কিছু ভূখণ্ড ভারত তার মানচিত্র অন্তর্ভুক্ত করে সেখানে একটি বিরোধ তৈরি করছে, তাদের সার্বভৌমত্ব আঘাত দিচ্ছে। আমরা যদি দেখি যে পাকিস্তানের কথা, সেখানেও ভারত পাকিস্তানের সীমান্ত যে বিরোধ, ভারত প্রায় স্ট্রাইকিং অ্যাটাক করছে পাকিস্তান, এবং তাদের সীমা লঙ্ঘন করছে। পাকিস্তান প্রতিরোধের মাধ্যমে চেষ্টা করছে তাদের সার্বভৌমত্বকে রক্ষা করার। আমরা যে বাংলাদেশের কথা বলি, আমরা লক্ষ্য করি যে আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে তাদের দেশের নাগরিককে রাষ্ট্রহীন নাগরিক পরিণত করে তারা শুধুমাত্র মুসলমান এবং বাঙালি বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার মাধ্যমে তারা পুশব্যাক করছে। সীমান্তে বিএসএফ একের পর এক হত্যা করে চলছে। তারা সীমান্তে বিরোধ তৈরি করে সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে এর আগে আমরা আলোচনা করেছি পানি নিয়ে, যে ভারতের যে একটা কৌশল, যে পানিকে আটকে রেখে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে মানে করদ রাষ্ট্রে পরিণত করা যায়, তেমন কিছু চিত্র আমরা আলোচনা করেছি। যেমন সিন্ধু নদীর পানি, সেখানে পাকিস্তানের সাথে ভারতের যে 1960 সালে যে একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তি ভারত স্থগিত করেছে। বাংলাদেশের গঙ্গা চুক্তির কথা বলি, সেখানে তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছে, আমাদের পানি আটকে দিয়েছে। বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চল মরুভূমিতে আজকে পরিণত হচ্ছে। যে পদ্মার বুকে হার্ডিস ব্রিজ ছিল, সেই হার্ডিস ব্রিজ নিচে দিয়ে এখন পানি না থাকার কারণে মানুষ হেঁটে পার হচ্ছে। আমাদের অর্থনীতি, আমাদের কৃষি, আমাদের প্রাণীজ সম্পদ
আমাদের বনজ সম্পদ আজ প্রায় ধ্বংসের মুখে। ঠিক একইভাবে পাকিস্তানেও একই কথা চলে, যে সিন্ধু নদী অববাহিকায় তাদের অর্থনীতি, তাদের কৃষি, তাদের সিন্ধু নদকে পাকিস্তানের প্রাণ বলা হয়, সেখানে ভারত সিন্ধু নদের যে পানি চুক্তি সেটাকে তারা স্থগিত করে পাকিস্তানের তারা হুমকি দিচ্ছে। এই যে সার্বভৌমত্বের সে হুমকির কারণে কিন্তু আজকে দেশে দেশে ভারত বিরোধী গণজাগরণ। এই গণজাগরণ ভাষা যদি ভারত বুঝতে না পারে, কেন গণজাগরণ হচ্ছে, কেন মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে, তাহলে হয়তো বা ভারত ভুল করবে। তাদের আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বড় ভাই সুলভ যে মনোভাব, তাদের যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের কারণেই, তাদের মৌলবাদী যে নীতি, সেই নীতির কারণে আজকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তাদের জনগণের অন্তরের ভিতরে একটি গণজাগরণ তৈরি হচ্ছে। সেটি হচ্ছে যে ইন্ডিয়া ঠেকাও বা ইন্ডিয়া হটাও, কেউ কেউ বলছে ইন্ডিয়া আউট। এই যে দীর্ঘ পরিক্রমার, দীর্ঘ পথ পেরিয়ে আজকের এই ভারতবর্ষের যে গণজাগরণ, যে ভারত বিদ্বেষী গণজাগরণ, সেটা ভারতকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে তাদের সমস্যাটা কোথায়, তারা আজ কেন বন্ধুহীন হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রতিবেশীদের কাছ থেকে। কারণ ভারত মনে করছে ভারত এখন বিশাল অর্থনৈতিক দেশ, তাদের রয়েছে বিশাল সামরিক শক্তি, তাদের রয়েছে বিশাল ভূখণ্ড, তাদের রয়েছে পারমাণবিক অস্ত্র, উন্নত সাবমেরিন, বিধ্বংসী বিমান, ক্ষেপণাস্ত্র। ইচ্ছা করলেই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তারা যা ইচ্ছা তা করতে পারে। সেই মনোভাব থেকে ভারতের আচরণে এখন অনেক বেশি পরিবর্তন, এবং সেই পরিবর্তনের কারণেই কিন্তু আজকের এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর প্রতিটি মানুষের হৃদয়ে ভারত বিদ্বেষী গণজাগরণ, ইন্ডিয়া বয়কট বা ইন্ডিয়া আউট। এবং এই গণজাগরণ কোনো সরকার থেকে আসেনি। কোন সরকার ভারতের বিরুদ্ধে গণজাগরণের ডাক দেয়নি। এই গণজাগরণের ডাক দিয়েছে সাধারণ মানুষ তাদের অন্তরের অন্তঃস্থল থেকে। তারা চেষ্টা করছে ভারতীয় পণ্য বর্জন করে ভারতের প্রতি ঘৃণা দেখাতে। তারা চেষ্টা করছে তাদের সংস্কৃতি রক্ষা করার জন্য। ভারতের বিরুদ্ধে ভারতীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা ধীরে ধীরে, দেরিতে হলেও তারা বর্জন করার চেষ্টা করছে। দিল্লির উপর যে নির্ভরশীলতা, যেটা দীর্ঘ কাল ধরে চলে আসছিল, এখন সে অবস্থান থেকেও তারা ঘুরে দাঁড়াচ্ছে, যে দিল্লির প্রতি তাদের সেই নির্ভরশীলতাদেরকে কমিয়ে নিয়ে তাদেরকে স্বাবলম্বী এবং স্বাধীনভাবে চিন্তা করতে হবে। সেই বোধটুকু আজকে প্রতিটি রাষ্ট্রের প্রতিটি নাগরিক অন্তরে ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। এটাই হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে সেই নিউটনের তৃতীয় সূত্রের বহিঃপ্রকাশ, যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই সার্বভৌমত্বের লড়াইয়ে যদি আমরা একটা দৃষ্টান্ত নিয়ে কথা বলতে চাই, সেখানে আমরা মালদ্বীপের কথা বলতে পারি। মালদ্বীপ একটি দ্বীপ রাষ্ট্র,
একটি ছোট্ট রাষ্ট্র। মালদ্বীপে ভারতীয় সেনার অবস্থান, সেনা ঘাঁটি রয়েছে ভারতের, এবং মালদ্বীপের অর্থনীতি ভারত যখন ধীরে ধীরে গ্রাস করে চরম পর্যায়ে নিয়ে গেছে, তখন মালদ্বীপের জনগণ জেগে উঠেছে। তারা বুঝতে পারছে যে ভারত তাদের কাছে আসলে কি চায়। এই বন্ধুত্বের আবরণে ভারত যে মালদ্বীপকে গ্রাস করতে চায়, সেটা তারা দেরিতে হলেও বুঝেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে মুইজ্জু যখন সরকার গঠন করে, তখন ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে মুইজ্জু সরকার গঠন করে, এবং তাদের সে চুক রাঙ্গানি, বিশেষ করে ভারতের যে দিল্লির চুক রাঙ্গানি তারা উপেক্ষা করে মালদ্বীপ প্রমাণ করেছে যে জাতীয় মর্যাদার কোনো ভৌগোলিক সীমানার উপর নির্ভর করে না। সীমানা ছোট হতে পারে, তার অর্থ এই না যে আমি ছোট বলে তুমি বড় বলে তুমি আমার উপর চাপিয়ে দেবা। মুইজ্জু সরকারের যখন ইন্ডিয়া আউট নীতি গ্রহণ করলো এবং ভারতীয় সৈন্য সেখানে থাকতে পারবে না বলে সে ঘোষণা দিল, তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভারত তাদের বিরুদ্ধে একটি অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। কিন্তু মুইজ্জু সরকার সেটা তোয়াক্কা করেনি, মালদ্বীপ সেটা পাত্তা দেয়নি। পরবর্তীতে ভারত বুঝতে পেরেছে যে আসলে তাদের মালদ্বীপের প্রতি তাদের যে নীতির যে অবস্থান, সেটাকে তাদের পরিবর্তন করতে হবে, এবং সেক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা পরবর্তী দিনগুলোতে আমরা লক্ষ্য করছি। কাজেই আজকে মালদ্বীপ আমাদের জন্য একটা দৃষ্টান্ত, এই অঞ্চলের জন্য একটা দৃষ্টান্ত, এবং সেখানে মালদ্বীপ সফল হয়েছে। ভারতকে বুঝিয়ে দিয়েছে, আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সাবধান, তোমরা যদি মালদ্বীপের সাথে কথা বলতে চাও, মালদ্বীপের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমাদেরকে একটি নির্দিষ্ট পথে এগোতে হবে, এবং সেখানে মালদ্বীপের সার্বভৌমত্বকে শ্রদ্ধা দেখে, সার্বভৌমত্বের প্রতি তাদের শ্রদ্ধা রেখে তাদেরকে সেখানে এগিয়ে যেতে হবে। এই মালদ্বীপের অনুপ্রেরণা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর জনগণকেও কিন্তু অনুপ্রাণিত করেছে। তারপরে যে আমরা যে নেপালের কথা যদি বলি, নেপালের কিছু অংশ, যে লিপিলেক এবং কালাপানি, আগেও কয়েকটি পর্বে কথাগুলো বলেছি যে কালাপানির কথা। এই লিপিলেক ও কালাপানি কিছু অংশ যখন ভারত তার মানচিত্রে অন্তর্ভুক্ত করলো, তখন কিন্তু নেপালের মানুষের মধ্যে একটি বার্তা চলে গেল যে আসলে ভারত কি চাচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে আজকে আমরা কি দেখছি যে সেই ভূখণ্ড তারা নেপালিরা কি তাদের মানচিত্র অন্তর্ভুক্ত করে ভারতকে একটি স্পষ্ট বার্তা দিল যে সাবধান, তোমাদেরকে আমরা চিনে ফেলেছি, তোমরা কারা, তোমরা কি করতে চাও, তোমরা কি করার চেষ্টা করো। আজকে নেপালের জনগণ, নেপালের সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে ভারতকে, কারণ নেপাল জেনেছে 2015 সালে তাদের প্রতি তারা কি আচরণ করেছিল। নেপাল একটি ভূবেষ্টিত রাষ্ট্র, যার অধিকাংশ পণ্য ভারতের উপর নির্ভরশীল। আমরা গত কয়েকটি পর্বে এ বিষয়ে আমরা কথা বলেছি যে আসলে ভারত 2015 সালে কিভাবে নেপালকে অবরোধ করে রেখেছিল, তাদের পণ্য, ঔষধ এগুলো সরবরাহ না করে। কারণ তখন নেপাল অনুভব করত এক সময় যে আসলে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র, এবং ভারত আমাদের মঙ্গল চায়। কিন্তু তাদের আচরণ যখন পরিবর্তন হতে শুরু করলো, যখন তাদের সেই সুপ্ত অভিলাষ প্রকাশ পেতে শুরু করলো, তখন নেপালিরা আর বুঝতে বাকি থাকলো না যে আসলে ভারত কি জিনিস।
তারা নড়ে চড়ে বসলো। তারা ইন্ডিয়ার প্রতি যে কানেক্টিভিটি যেটা ছিল সেটা তারা একমুখী না করে এখন তারা চেষ্টা করছে চীনের সাথে তাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, এবং সেক্ষেত্রে তারা অনেক দূর এগিয়েও গেছে। এবং ভারতও বুঝতে পারছে যে আসলে নেপাল আর সেই নেপাল নেই, নেপাল আস্তে আস্তে জেগে উঠছে। আমরা যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভারতীয় গোয়েন্দা সংস্থা এই যে আগে যেটা বলেছিলাম ভূমিকাতে, যে এর কাজই হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ তৈরি করে সেখানে এক ধরনের বিরোধ তৈরি করা, এবং পারলে সেখানে খণ্ড বিখণ্ড করে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে ভারতের উপর নির্ভরশীল করা। ঠিক তেমনটি হচ্ছে। আজ বেলচিস্তানে যে স্বাধীনতা নামে যে আন্দোলন, আমি সেদিকে যাব না, সেখানে পাকিস্তানের বর্তমান সরকারের ভুল থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, ভিন্ন প্রসঙ্গ, অথবা এ নিয়ে আমরা অন্য একটি পর্বে কথা বলতে পারি। সেখানে কিন্তু নেপথ্যে কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এবং পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাকিস্তানকে একঘরে করার জন্য বা ভারত বিসিএম গঠন করেছে, সেখানে পাকিস্তানকে বাদ দিয়ে ভিবিআইএন, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল এই নিয়ে একটি জোট গঠন করেছে, ব্রিক্স গঠন করেছে, সেখানে পাকিস্তান অন্তর্ভুক্ত নেই। তার মানে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, সে রাষ্ট্রগুলো অধিকাংশই ভারতের বিভিন্ন কোনো না কোনো জোটে অন্তর্ভুক্ত রেখে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে রাখছে, কারণ পাকিস্তান এখানে একটি শক্তিশালী রাষ্ট্র। পাকিস্তান সামনে থাকলে ভারতের জন্য একটি বড় বাধা। তাই ভারত চাচ্ছে পাকিস্তান ভেঙেছে, আরো ভাঙুক, আরো টুকরো হোক, যখন আরো ছোট হয়ে যাবে, যখন আরো দুর্বল হবে, তখন তাকে আস্তে আস্তে করায়ত্ত করা যাবে, তাদেরকে করদ রাষ্ট্রে পরিণত করা যাবে। কিন্তু সেখানেও মনে হয় ভারত খুব একটা সফল হতে পারছে বলে আমরা লক্ষ্য করছি না। ইদানিংকার যে চিত্র, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আজকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কিছুদিন আগে যে একটি সীমান্ত যুদ্ধ হয়ে গেল, অপারেশন সিঁদুর নামে ভারত যখন পাকিস্তান আক্রমণ করলো, তখন আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানের যে প্রতিক্রিয়া, ভারতীয় বাহিনী দুমড়ে মুচড়ে বাধ্য হয়েছে। তাদের ফাইটার জেটগুলো পাকিস্তান ভূপাতিত করেছে। শেষ পর্যন্ত ভারত বাধ্য হয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। এই যে প্রতিরোধ, পাকিস্তানি জনগণের যে অদম্য ভালোবাসা দেশের প্রতি এবং ভারত বিরোধী যে মনোভাব, সেটা স্পষ্টতই প্রমাণ পাচ্ছে। আজ যে পাকিস্তানকে ভারত বন্ধুহীন একঘরে করার চেষ্টা করছিল, আমরা লক্ষ্য করছি সেই পাকিস্তান আজকে বিশ্ব মঞ্চে দাবার গুটি নাড়ছে। উপসাগরীয় যুদ্ধে, ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধে দেখা যাচ্ছে যে পাকিস্তান একটি বিশেষ ভূমিকা অবতীর্ণ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় আজ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাময়িক একটি চুক্তি সম্পূর্ণ করেছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি আজকে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব একটি জোট গঠন করেছে, একটি চুক্তি, যেটাকে মক্কা চুক্তি নামে আজকে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এবং এই চুক্তির বলে কিন্তু এখন ভারত অনেকটাই কোণঠাসা। আজকে ভারতের মনে আতঙ্ক, না এই জোট একদিন ভারতের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে যত কিছুই হোক না কেন, এই অঞ্চলের রাষ্ট্রগুলো তাদের পারস্পরিক সাংস্কৃতিক বন্ধনে, ভালোবাসায়, পরস্পরকে ভালোবেসে
পরস্পরকে শ্রদ্ধা করে চলতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যে বড় সুলভ নীতি, এই কারণেই কিন্তু এই রাষ্ট্রগুলো, প্রতিটি রাষ্ট্র, আমরা এখানে যে আলোচনা করলাম, প্রত্যেকটি রাষ্ট্র, এই আলোচনা আরো দীর্ঘ করা যাবে, আরো বিস্তৃত করা যাবে। আজ ভারত বিদ্বেষী, তাদের জনগণের ভিতরে, মনের ভিতরে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হচ্ছে এবং তারা আজ প্রতিরোধ করছে, প্রতিরোধী হয়ে উঠছে। তাদের জনগণের মধ্যে গণজাগরণ তৈরি হচ্ছে। এটাই স্বাভাবিক। যখন অন্যায় কিছু আসবে তখন অবশ্যই তার প্রতিবাদ হবেই। এই প্রতিবাদ শেষ পর্যন্ত ভারতকে কোথায় নিয়ে যেতে পারে সেটা ইতিহাসই বলে দেবে। আজকে ভারত তার ভিতরে যে সমস্যা তৈরি করছে, তার যে জনগণ, তার জনগণকে যে আজকে ভাগ করার চেষ্টা করছে, ধর্মীয় লেবাস, ধর্মীয় ট্যাগ দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে, রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করা হচ্ছে। সেখানে মুসলমানদেরকে একটি বিতর্কিত জাতি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তাদের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে, মুসলিম বিরোধী বিভিন্ন আইন প্রণয়ন করা হচ্ছে। এগুলোরও কিন্তু এক সময় প্রতিক্রিয়া আসবে। যে প্রতিক্রিয়াগুলো আমরা আলোচনা করেছি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে, তাদের জনগণ যেভাবে জেগে উঠেছে, একদিন কিন্তু ভারতের মানুষগুলো জেগে উঠবে। হয়তোবা সেই গণজাগরণের জন্য আমাদের কিছুকাল অপেক্ষা করতে হতে পারে। যে ভারতবর্ষ এক সময় মুসলমানদের শাসনে ছিল, যে ভারতবর্ষের সভ্যতা, বিজ্ঞান, সংস্কৃতি মুসলমানরা বিকশিত করেছে, এদেশকে, এই অঞ্চলকে বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় করেছিল, যেখানে গড়ে উঠেছে সেই আগ্রার তাজমহল, ভালোবাসার প্রতীক। বিশ্বের কোটি কোটি মানুষ আগ্রার তাজমহলকে দেখার জন্য ভারতে ছুটে আসে। সেই মুসলমানদেরকে ভারতে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করা হচ্ছে, তাদেরকে আইন করে তাদের মসজিদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের মহিলাদেরকে হিজাব পরতে বাধা দেওয়া হচ্ছে, সেখানে তাদের ধর্মীয় আচার, কুরবানি, গরু কুরবানি করতে তাদেরকে আইন করে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সমস্ত আচরণে একদিন হয়তোবা প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া, সেটা সময় বলে দেবে এবং সময়ের ব্যবধানেই সেটা জেগে উঠবে এবং সেটা ভারতের ভিতর থেকে জেগে উঠবে। তা আমরা আশা করি তার আগেই বর্তমান ভারত সরকারের, বর্তমান ভারত রাষ্ট্রটির শুভ বুদ্ধির উদয় হবে। তারা তাদের জনগণকে যেমন নিরাপত্তার চাদরে আবৃত রাখবে, পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি তারা সম্মান দেখাবে। এটা শুধু প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সম্মানের মধ্যেই থাকবে না, বরং তাদের নিজেদের যে ভূখণ্ড, সে ভূখণ্ড রক্ষা করার জন্য সেটা কাজ করবে। আজকে যদি আমরা বাংলাদেশের কথা বলি, সেখানে আমরা কি দেখি? এখন বিভিন্ন মিডিয়াতে আসছে যে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী মনোভাব চরম আকার ধারণ করেছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে ভারতের সে আচরণ, বড় সুলভ আচরণ। আজকে বাংলাদেশের সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, বাংলাদেশ শর্ত দিচ্ছে ভারতকে যে তুমি এই কাজ করো, তারপর তোমার দেশে আমার সরকার প্রধান যাবে, সফর করবে, নয়তো করবে না। আজ বাংলাদেশ জেগে উঠেছে।
যে বাংলাদেশে বিগত সরকারগুলোর প্রত্যেকটি সরকার প্রথম সফর ছিল ভারত, অনেকটা অলিখিত আইনে পরিণত হয়েছিল যে প্রথম সরকার গঠন করে তারা ভারত সফর করে। সেই বাংলাদেশ সেই দীর্ঘদিনের যে ঐতিহ্য সেটাকে ভেঙে দিয়ে মালয়েশিয়া এবং চীন সফর করেছে বাংলাদেশ সরকার প্রধান। এবং ভারতের তরফ থেকে যখন আমন্ত্রণ জানানো হলো ভারত সফরের জন্য, বাংলাদেশ শর্ত দিয়ে বসলো যে তোমাকে এই শর্ত পূরণ করতে হবে, তোমাদের সেই পরিবেশ তৈরি করতে হবে, এই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি না করা পর্যন্ত তো বাংলাদেশ সরকার প্রধান তো ভারতে যেতে পারে না। অবশ্যই ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এটা বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা বন্ধুত্ব চাই, তার আগে চাই আমরা আমাদের প্রতি তোমাদের শ্রদ্ধাবোধ। এবং বর্তমানে আমরা দীনেশ ত্রিবেদীকে আমরা লক্ষ্য করছি, উনি বারবারই বলছেন যে সর্বোচ্চ সম্মানটুকু দেখানো হবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অমীমাংসিত যে ইস্যুগুলো আছে, বিশেষ করে সীমান্ত হত্যা, পানি এবং অন্যান্য যে নানাবিধ যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর একটি চূড়ান্ত সুরাহা হতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্ধুত্ব সেটা নতুন উচ্চতায় উন্নীত হবে। এই ধরনের বার্তাগুলো, এই ধরনের আশ্বাসগুলো বাংলাদেশকে দেয়া হচ্ছে। কিন্তু আজকে বাংলাদেশের যে কঠিন অবস্থান, এই কঠোর অবস্থান যেতে ভারত কিন্তু বাধ্য করেছে। বন্ধুরা, আমরা আলোচনা করেছি আসলে ভারতের সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে এই অঞ্চলের মানুষগুলো, এই অঞ্চলের রাষ্ট্রগুলো আস্তে আস্তে জেগে উঠছে। এর সম্পর্কে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।